নমস্কার, আমি ডক্টর প্রিয়ঙ্কর মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি। আজকে আমাদের বিষয় হলো কার্ডিয়াক রিদম মনিটরিং। আমি প্রথমে খুব ছোট আকারে বলবো কার্ডিয়াক রিদম মনিটরিং ইউজুয়ালি কাকে বলা হয় এবং কখন সেটা আমাদের কাজে লাগে, এবং এর মাধ্যমে, এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের পেশেন্টের চিকিৎসা ক্ষেত্রে এবং তার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে এটা আমাদেরকে হেল্প করে এবং কোথায় কোথায় এগুলো করা যেতে পারে, এর সুবিধা অসুবিধা কী কী আছে। তো প্রথমেই আমি বলি কার্ডিয়াক রিদম মনিটরিং কোন কোন পেশেন্টের লাগে আর কি। অনেক সময় আমাদের কাছে এমন এমন পেশেন্ট আছে যে পেশেন্টগুলোর ক্ষেত্রে কিছু কিছু সিমটম হয় যেগুলো তাৎক্ষণিক, ইন্টারমিটেন্ট, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। যেমন অনেক সময় আমাদের কাছে পেশেন্ট রিপোর্ট করে যে আমাদের বুক ধড়ফড় করছে, মাথাটা কেমন যেন ঘুরে গেল, কেমন যেন চোখটা অন্ধকার হয়ে গেল, যেগুলোকে আমরা আমাদের বৈজ্ঞানিক পরিভাষায় সিনকোপ, প্রি-সিনকোপ বলে থাকি। কিন্তু যখনই কোনো সেই পেশেন্টই যখন কোনো ডক্টরবাবুর চেম্বারে গেলেন, তখন দেখা গেল তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার ইসিজি বা তার পালস রেট সেগুলো সবই নর্মাল দেখাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে যখন যে মুহূর্তে পেশেন্টটা কোনো ডক্টরবাবুর চেম্বারে দেখাতে গেলেন, সেই মুহূর্তে হয়তো সেই ধরনের সিমটম হচ্ছে না, এবং সেই ধরনের সিমটমের ফ্রিকোয়েন্সিও অনেক ক্ষেত্রে ভ্যারি করে, কখনো সপ্তাহে একদিন, কখনো দিনে একবার, বা কখনো মাসে একবার। কিন্তু সে যখন কোনো চিকিৎসা ক্ষেত্রে যাচ্ছে, তখন সেই মুহূর্তে তার সেই তাকে এক্সামিনেশন করে সিম্পল বেসলাইন ইসিজি দেখে তখন সেগুলো ক্ষেত্রে তার প্রতিকূলতা বা তার সিমটমটাকে অ্যানালাইজ করা যাচ্ছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কার্ডিয়াক রিদম মনিটরিংয়ের সাহায্য নিয়ে থাকি। কার্ডিয়াক রিদম মনিটরিং বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, শর্ট টার্ম রিদম মনিটরিং এবং লং টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম রিদম মনিটরিং। শর্ট টার্ম রিদম মনিটরিং যেমন অনেক আগে থেকে হোক বা ইদানিং হোক, আমরা 24 ঘন্টা হল্টার মনিটরিং বলে একটা জিনিস করে থাকতাম। এখন সেই 24 ঘন্টাটাই ইউজুয়ালি আমরা 48 আওয়ার্স হল্টার মনিটরিং আমরা করে থাকি আর কি। তো সেই 48 আওয়ার্স হল্টার মনিটরিংয়ে কী থাকে, একটা পেজার বা মোবাইলের মতো একটা যন্ত্র থাকে এবং কতগুলো ওয়্যার চেস্ট সারফেসে লাগানো থাকে। কিন্তু যত দিন যাচ্ছে তত এগুলোরও নতুন নতুন ভ্যারাইটি আছে, যার ফলে আগেকার মতো যে কাম্বারসাম একটা ইনস্ট্রুমেন্ট চেস্ট ওয়ালের ওপর রেখে আমাদের 24 ঘন্টা বা 38 ঘন্টা পেশেন্টদেরকে বাড়িতে অথবা যদি হসপিটাল সেট আপে রাখা যায়, তো সেটা পেশেন্টের পক্ষে কিছুটা ডিসকমফর্টজনক হয়ে থাকে। তো নতুন ধরনের অনেক ভ্যারাইটি ইনস্ট্রুমেন্ট যেগুলো অনেক বেশি শর্ট, অনেক বেশি কমফোর্টেবল টু দ্য পেশেন্ট। তো সেক্ষেত্রে কী হয়, আরও ছোট্ট ইনস্ট্রুমেন্ট এই পেজারের মতো জাস্ট চেস্ট ওয়াল সার্ফেসে লাগানো থাকে। সেক্ষেত্রে পেশেন্ট ক্যান ডু হিজ ওন ওয়ার্ক অ্যাট হোম, ইভেন অ্যাট অফিস। তো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কী হলো, আমরা প্রথমে অ্যানালাইজ করি পেশেন্টের সিমটম ফ্রিকোয়েন্সিটা কীরকম। যদি মনে হয় যে সিমটম ফ্রিকোয়েন্সি এমন যে সেটা আগামী 24 ঘন্টা বা 38 ঘন্টার মধ্যে আবার হতে পারে, তাহলে সেক্ষেত্রে 38 ঘন্টা রিদম মনিটরিং বা 72 ঘন্টা রিদম মনিটরিং করলেই হয়ে যায়। সেগুলো যেমন আগেকার দিনে হল্টার বা নতুন ধরনের ক্ষেত্রে আমরা রিদম 30, সেটাও ইট মে বি ডান ফর 5 days, মেবি 1 week, মেবি 2 week। তো সেরকমভাবে ওয়েব কার্ডিওর ক্ষেত্রেও একই ধরনের প্রায়, কিন্তু মেকানিজম কিছুটা আলাদা, ইনস্ট্রুমেন্টের নেচারটা কিছুটা আলাদা। তো সেক্ষেত্রেও টেলিমেট্রি মনিটরিং থাকে, কন্টিনিউয়াস মনিটরিং থাকে। ইন দ্য মিন টাইম যদি পেশেন্ট বাড়িতে বা অফিস আওয়ার্সে সেই ধরনের রিদমগুলো রেকর্ড হয়, মানে সেই ধরনের সিমটমগুলো নতুন করে যদি আসে, তো তাৎক্ষণিকভাবে সেটাও রেকর্ড হয়ে যায়। তো পরে যখন আমাদের কাছে সেই ধরনের রিপোর্টগুলো নিয়ে আসে, তো তখন আমরা অ্যানালাইজ করতে পারি যে মুহূর্তে পেশেন্টের সিমটম, পেশেন্ট বলছে আমার এই ধরনের সময় চোখ মুখ অন্ধকার হয়ে গিয়েছিল অথবা বুকটা কেমন ধরপড় করছিল, তো আমরা সেই মুহূর্তে তাৎক্ষণিক যে তার ইনস্ট্রুমেন্ট লাগানো ছিল তার থেকে যে ডেটাগুলো আমরা পাবো, সেগুলো অ্যানালাইজ করে বুঝতে পারি যে সত্যি সেই মুহূর্তে কোনো অ্যারিথমিক ইভেন্ট হয়েছিল কিনা। অ্যারিথমিক ইভেন্ট মানে হার্ট রেটের কোনো ভ্যারিয়েশন কিছু হয়েছিল কিনা। এবার আমরা জানবো যে কত ধরনের, কতদিন পর্যন্ত এগুলো করা যায়। যেমন আমি বললাম শর্ট টার্মের ক্ষেত্রে 24 to 48 আওয়ার্স। ইন্টারমিডিয়েট টার্ম আমরা 1 week, 2 weeks, 3 weeks, ইভেন 4 weeks-এর জন্যও করতে পারি। অনেক সময় হয় কি, ওয়ান্স ইন এ ইয়ার পেশেন্টের সিমটম হয়, তো সেক্ষেত্রে আইএলআর, ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার বলে একটা জিনিস হয়, আইএলআর, সেটা চেস্ট ওয়ালের ওপরে আমরা একটা ইমপ্ল্যান্ট বসিয়ে জাস্ট বিনিথ দ্য স্কিন সারফেস আমরা দিয়ে রাখি, এবং সেটা ওয়ান্স ইন এ মেবি ডান ফর 1 year, 1.5 year। তো যদি ভেরি মাচ ইনফ্রিকুয়েন্ট সিমটমের ক্ষেত্রে সেগুলো কাজে লাগে। তো সেক্ষেত্রেও আমরা ইনফরমেশান, যদি সিমটম বহুত ইনফ্রিকুয়েন্ট থাকে সেক্ষেত্রে সেটা লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েট টার্ম যেগুলো রিদম মনিটরিং হয় সেগুলোতেই অনেক বেশি ইনফরমেশান অলরেডি চলে আসে।
আর কারো ক্ষেত্রে করা যায় যে সমস্ত পোস্ট ইমপ্লান্টেড পেশেন্ট, যেগুলো পেসমেকার, বিভিন্ন ধরনের পেসমেকার বসানো আছে, সেই ধরনের ক্ষেত্রেও যদি পেশেন্ট এই ধরনের সিমটমগুলো ডেসক্রাইব করে, তো সেগুলো আমরা দেখে নিই যে পেসমেকারে কোনো ম্যালফাংশন হচ্ছে কিনা, যে সমস্ত আইসিডি সিআরটিডি পেশেন্ট আছে সেগুলো কোনো শক খেলো কিনা, সেগুলো যেমন পেসমেকারের নিজস্ব প্রোগ্রামিং থেকেও ইনফরমেশন পাওয়া যায়, তেমন এই টেলিমেট্রি যে লং টার্ম বা ইন্টারমিডিয়েট টার্ম রিদম মনিটরিং মেশিনগুলো আছে সেগুলো থেকেও অনেক ধরনের ইনফরমেশন আমরা পেতে পারি। নাও নেক্সট হলো সেই ধরনের ক্ষেত্রে আমরা অ্যারিথমিয়া, কী ধরনের অ্যারিথমিয়া আমরা পেতে পারি। অ্যারিথমিয়ার ক্ষেত্রে যখনই পেশেন্ট এই ধরনের সিমটম নিয়ে আসে, আমরা তখনই ভাবি বেসিক্যালি লো হার্ট রেট অথবা হাই হার্ট রেট, দুটো ক্ষেত্রেই লো হার্ট রেট বা ব্র্যাডি অ্যারিথমিয়া, তার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের এই ধরনের সিমটম হতে পারে। বিভিন্ন ধরনের হাই গ্রেড ব্র্যাডিকার্ডিয়া, যেমন সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এভি ব্লক, এভি ডিসোসিয়েশন এবং সাইনাস অ্যারেস্ট, তো এগুলোর ক্ষেত্রেও আমরা তখন পেসমেকারের কথা বলে থাকি। এবং যদি পেসমেকার ব্যাকগ্রাউন্ড থাকে, অলরেডি পেসমেকার আছে, তা সত্ত্বেও এই ধরনের ব্র্যাডি অ্যারিথমিক ইভেন্টগুলো হচ্ছে, তখন আমরা দেখি যে পেসমেকার কোনো ম্যালফাংশনিং হচ্ছে কিনা, অথবা পেসমেকারের ব্যাটারি শেষ হয়ে গেছে কিনা, অথবা যেগুলো ডিনোভো পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা ট্যাকি অ্যারিথমিয়া বা যেগুলো হাই হার্ট রেটের কারণে যদি সিমটম হয়ে থাকে, বুক ধরপড় করছে পেশেন্ট বলছে, তখন আমরা সেগুলো ট্যাকি অ্যারিথমিক ইভেন্ট যেগুলো হয়, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, এবং যেগুলো ভেন্টিকুলার অ্যারিথমিয়া থাকে, ভিটি, ভিএফ, সেগুলোর ক্ষেত্রেও আমরা ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারি, এবং সেগুলো থেকে আমাদের সেগুলোর হেল্প কী করে সেগুলো থেকে আমরা পেশেন্টকে যেমন একটা পার্টিকুলার ডায়াগনোসিস অ্যাচিভ করতে পারি, এবং সেই ডায়াগনোসিসের আন্ডারলাইং কজ এবং তার ট্রিটমেন্ট, সেটা ওষুধেই হয়ে যাবে না তার জন্য কোনো অপারেশনের ব্যবস্থা করতে লাগবে, এবং যদি অপারেশন বা পেসমেকার জাতীয় হয় তাহলে কী ধরনের পেসমেকার ওর ক্ষেত্রে বেশি উপযোগিতা থাকবে, সেগুলো আমাদের ক্ষেত্রে ডিটারমিনেশনে আমাদেরকে অনেকটাই হেল্প করে। এবার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে এই নতুন ধরনের যে সমস্ত মেশিনগুলো আছে সেগুলো কিছুটা কস্টলি, যেগুলো আগেকার হল্টার মনিটরিং তাতে অতটা বেশি কস্টলি নয়, এটা সেন্টার টু সেন্টার এর দাম ইত্যাদি ভ্যারি করে, এবং যত লঙ্গার দ্য ডিউরেশন লঙ্গার দ্য হায়ার ইজ দ্য প্রাইস। তো আমরা সেইভাবে পেশেন্টের সিমটম অ্যানালিসিস করে জাজ করতে থাকি যে মিনিমাম কতটা ডিউরেশন দিলে পেশেন্টের ডায়াগনোসিস আমরা অ্যাচিভ করতে পারি বা সেই ধরনের সিমটম রেকার করতে পারে, তাহলে কী হয়, পেশেন্টের ইকোনমিক্যালিও বেনিফিট হয়, যে লং টার্ম খুব বেশি লং টার্ম মনিটরিং লাগলো না, এবং সেক্ষেত্রে পেশেন্টের অনেক বেশি খরচাও হলো না, কিন্তু মিনিমাম একটা রিজনেবল ডিউরেশন রাখলে রিজনেবল প্রাইসে আমরা আমাদের ডায়াগনোসিস আমরা অ্যাচিভ করতে পারি। অসুবিধা কি? অসুবিধা আর একটা, কারো ক্ষেত্রে যে সমস্ত ইলেকট্রনিক প্যাচ রেকর্ড আছে সেগুলোতে যে অ্যাডিসিভসগুলো থাকে, সেই অ্যাডিসিভে কারো ক্ষেত্রে কখনো হয়তো লোকাল স্কিন রিয়াকশন হতে পারে, কিন্তু দ্যাট ইজ ভেরি রেয়ার। এবং অনেক সময় হয় কি, যদি আর একটা প্রবলেম হয় কি, খুব বেশি যদি সামহাও এটা যদি খুলে যায়, তখন সেক্ষেত্রে প্রবলেম হয়, নতুন করে করতে হতে পারে, অথবা ফ্রম দেন অন আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করতে হতে পারে। আদারওয়াইজ মোস্টলি এর কোনো সাইড এফেক্ট কিছু নেই। এবং অ্যাফোর্ডেবিলিটি তো আমি বললাম, অ্যাফোর্ডেবিলিটি ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য ডিউরেশন অফ দ্য মনিটরিং। আর একটা যেটা হচ্ছে যে কোথায় অ্যাভেলেবেল, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সব ধরনের শহরে এবং শহরতলিতেই এগুলো খুব বেশি। এখন তো আগে তো কেবলমাত্র টার্শিয়ারি লেভেল হসপিটালগুলো এবং সিটি বেসড হসপিটালগুলোতে এগুলো অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখনকার দিনে এগুলো শহরতলিতেও অ্যাভেলেবেল। ইভেন যেগুলো মফস্বল এলাকায় সেগুলো যেগুলো ডক্টরসের চেম্বার হোক বা ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, সেগুলোতে কিন্তু অ্যাফোর্ড করা যেতে পারে। এগুলোর অ্যাক্সেসিবিলিটি আগেকার থেকে অনেক বেশি। তো পরিশেষে বলি যে যখনই আপনাদের এই ধরনের কোনো সিমটম হবে, যে কিছু সময়ের জন্য বুক ধড়ফড় করছে, অথবা চোখ মুখ অন্ধকার হচ্ছে, বা মাথাটা কেমন ঘুরে গেল, তখনই আমার মনে হয় যে নিয়ার বাই যেগুলো ফিজিশিয়ান তেনাদের কাছে যেতে পারেন, অথবা কার্ডিওলজিস্ট, লোকাল কার্ডিওলজিস্টের কাছে যেতে পারেন। সেক্ষেত্রে যদি তাৎক্ষণিক ইসিজিতে কিছু ধরা না পড়ে, তাহলে এই ধরনের ক্ষেত্রে অপশান আমাদের কাছে আসে, তখন এই ধরনের অপশানের ক্ষেত্রে আপনাদের ডায়াগনোসিসও হেল্প হবে, এবং সেক্ষেত্রে আমাদের পরিষেবা দিতেও বা ফার্দার ম্যানেজমেন্টেও আমাদের ক্ষেত্রে ডক্টরদের অনেকটাই সুবিধা হবে। ধন্যবাদ।